দীর্ঘদিন ধরে ইসরায়েল তাদের জায়নবাদকে বিশ্ববাজারে টিকিয়ে রাখার জন্য যৌনতাকে একটি মোক্ষম হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। তাদের মূল লক্ষ্য হলো দুনিয়ার মানুষকে এটা বোঝানো যে ইসরায়েল মানেই সুন্দরী নারী আর সুদর্শন পুরুষদের দ্বারা গড়ে ওঠা এক চমৎকার ফ্যান্টাসি। তারা আড়াল করতে চায় সেই কুৎসিত সত্যকে যে এটি আসলে একটি বর্ণবাদী কলোনি, যা দাঁড়িয়ে আছে আদিবাসী ফিলিস্তিনিদের হত্যা, উচ্ছেদ আর তাদের অস্তিত্ব মুছে ফেলার ওপর। এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং একটি সুপরিকল্পিত মাস্টার প্ল্যান। আর এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ: অতীতের ইসরায়েলকে উদ্ভাবন করা, বর্তমানের অপরাধে ঢাকা এবং ভবিষ্যতের জন্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। সবকিছুর শুরু হয়েছিল 1800-এর দশকের শেষের দিকে, যখন জায়নবাদীরা ইহুদিদের জন্য একটি আলাদা দেশের নকশা তৈরি করেছিল। ইউরোপে কয়েক শতাব্দী ধরে ইহুদিদের সম্পর্কে একটি ধারণা প্রচলিত ছিল যে তারা খুব দুর্বল, ফ্যাকাশে আর রোগাটে। জায়নবাদী নেতারাও বিষয়টা এভাবেই দেখতেন এবং সেই দুর্বল প্রাচীন ইহুদিদের কড়া সমালোচনা করতেন। 1898 সালে সুইজারল্যান্ডের এক সম্মেলনে ম্যাক্স নর্ডে নামের এক নেতা এক নতুন ধারার ইহুদি ধর্মের ডাক দেন, যাকে তিনি বলেন মাস্কুলার জুডাইজম বা পেশেবহুল ইহুদি ধর্ম। তিনি জন্ম দেন নতুন ইহুদি নামক এক কাল্পনিক প্রোফাইলের। এই নতুন ইহুদি হবে রুক্ষ, সুঠাম দেহের অধিকারী আর রোদে পড়া তামাটে চামড়ার, যার ভেতরে থাকবে ফিলিস্তিন দখল করার মতো প্রয়োজনীয় শারীরিক আর মানসিক শক্তি। তারা নিজেদের হিব্রু ভাষায় সাবরাহ বা ক্যাকটাস ফল বলে ডাকতে শুরু করলো। তারা বোঝাতে চাইল নতুন ইহুদিরা বাইরে থেকে শক্ত আর কাঁটাযুক্ত হলেও ভেতরে হবে ভীষণ কোমল আর ইমোশনাল। আর সবথেকে বড় কথা, তারা দাবি করলো তারাই নাকি এই ভূমির আদি সন্তান। অথচ মজার ব্যাপার হলো আরবিতে একে বলা হয় সাবর, যা মূলত ফিলিস্তিনের এক আদিবাসী ফল। জায়নবাদীরা স্রেফ নিজেদের আদিবাসী সাজার ফ্যান্টাসির জন্য এই নামটা চুরি করে নিয়েছিল। The men who came out to found this colony had never handled a plow, but they were possessed by three ideals: land, liberty, and labor. এই তথাকথিত নতুন ইহুদিরাই সেই জায়নবাদী মিলিশিয়া বাহিনী তৈরি করেছিল, যারা নাকবার সেই ভয়ঙ্কর হত্যাকাণ্ড আর উচ্ছেদ চালিয়েছিল, যার ফলে লাখ লাখ ফিলিস্তিনি নিজের মাটি হারিয়েছিলেন আর জন্ম হয়েছিল ইসরায়েল রাষ্ট্রের। পরবর্তীতে সেই খুনি বাহিনী আজকের ইসরায়েলি সেনাবাহিনীতে রূপান্তরিত হয়, যারা আজ ফিলিস্তিনের প্রতিটি ইঞ্চি দখল করে তদারকি করে। আর এই সেনাবাহিনীর গ্ল্যামার ব্যবহার করেই সেই নতুন ইহুদির ইমেজটা আজও দুনিয়াব্যাপী প্রচার করা হচ্ছে। কিন্তু সময়ের সাথে সাথে এই কৃত্রিম ইমেজটা ইসরায়েলের একমাত্র পরিচয় হয়ে দাঁড়ায়, যা 2000-এর দশকের শুরুতে তাদের জন্য এক বড় বিপদ বয়ে আনে। মার্কিন যুক্তরাষ্ট্রের এক জরিপে দেখা যায় 18 থেকে 35 বছর বয়সী তরুণরা ইসরায়েলকে কেবল একটা রক্তাক্ত যুদ্ধের জায়গা হিসেবে দেখত এবং তাদের এতে বিন্দুমাত্র আগ্রহ ছিল না। তখনই দরকার পড়ল এক নতুন ব্র্যান্ডিংয়ের। আর এবারের মোক্ষম সমাধান হিসেবে বেছে নেওয়া হলো বিকিনি। 2007 সালে ইসরায়েল সরকার জনপ্রিয় ম্যাগাজিন ম্যাক্সিমে এক বিশেষ ফটোশ্যুটের আয়োজন করে। নিউ ইয়র্কের ইসরায়েলি কনসুলেটের কর্তারা সরাসরি বলেছিলেন এই মডেলরা আসলে ছিল একটা ট্রোজান হর্স, যাদের কাজ ছিল ইসরায়েলকে সুন্দর সমুদ্র সৈকত আর সুন্দরী নারীদের এক আধুনিক দেশ হিসেবে দুনিয়ার সামনে প্রেজেন্ট করা। ইসরায়েল ইন নিউ ইয়র্ক এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বলা হলো, "Oh, you should come to Israel. We have a beautiful country, great food, great culture. Come to Israel. Beautiful girls as well. See you at the party." এই কুৎসিত কৌশলকেই বলা হয় বিকিনি ডিপ্লোম্যাসি, যা এখন সব জায়গায় দেখা যাচ্ছে। ইসরায়েল সারাক্ষণ নিজেদের একটা লিবারেল আর স্বাধীন দেশ হিসেবে বিক্রি করার চেষ্টা করে, যেখানে সবসময় গ্রীষ্মকাল, সৈকতে বিকিনি পরা শরীর আর নীল জলরাশি, আর রাতগুলো কাটে উদ্দাম পার্টিতে। এই ঝলমলে ফ্যান্টাসির সামনে ফিলিস্তিনিদের এমনভাবে দেখানো হয় যেন তারা এই আনন্দপুরীর পথে এক বিরক্তিকর বাধা। তাদের এমনভাবে পোট্রে করা হয় যেন তারা স্বাধীনতার জন্য লড়াই করা কোনো মুসলিম জাতি নয়। তবে আগে ছিল সোশ্যাল মিডিয়ার আগের যুগ, যখন কেবল ক্ষমতাশালীদের হাতেই প্রচারের সুযোগ ছিল। এখন সময় বদলেছে, তাই এই সেক্সি প্রচারণাকেও করা হয়েছে আরও আধুনিক। এখন টিকটক আর ইনস্টাগ্রামে আপনি ইসরায়েলি সৈন্যদের থার্স্ট ট্র্যাপ বা আবেদনময় নাচের ভিডিওর ছড়াছড়ি দেখবেন। কেউ কেউ ব্যক্তিগতভাবে করলেও অনেকে একদম সুপরিকল্পিতভাবে দখলদার বাহিনীর আকর্ষণীয় নারীদের লাইমলাইটে নিয়ে আসে, যেমন আলফা গান অ্যাঞ্জেলস, যারা দখলদার সৈন্য হওয়াকে তরুণ প্রজন্মের কাছে এক সেক্সি লাইফস্টাইল হিসেবে রিপ্রেজেন্ট করছে। তবে মনে রাখবেন, এই থার্স্ট ট্র্যাপ কেবল নারীদের জন্য নয়, মরণাস্ত্রের গ্ল্যামার দেখানোর জন্য ব্যবহৃত হচ্ছে। তারা দখলদারিত্বকে মজাদার, আধুনিক আর ক্ষমতায়নকারী হিসেবে উপস্থাপন করছে। তারা গে প্রাইড থেকে শুরু করে সব ধরনের সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে যোগ দিচ্ছে। কিন্তু সবথেকে বড় পরিহাস হলো এই তথাকথিত মডার্ন ভ্যালুগুলোর কোনোটি ফিলিস্তিনিদের জন্য নয়। ফিলিস্তিনিরা যে পরিচয়েরই হোক না কেন, তাদের কপালে জোটে কেবল নির্মম নির্যাতন, কারণ এই বর্ণবাদ কোনো আদর্শের তোয়াক্কা করে না।
যখন ফিলিস্তিনিদের ওপর চলা জুলুমের সত্য সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছাতে শুরু করলো, তখন তারা নিজেদের গেম প্ল্যান পাল্টে ফেললো। আগে লক্ষ্য ছিল ইসরায়েলকে নতুনভাবে সাজানো, আর এখনকার লক্ষ্য হলো মূল ঘটনা থেকে মানুষের নজর সরিয়ে দেওয়া এবং অপরাধ ধামাচাপা দেওয়া। তাই বিকিনির জায়গায় এখন ফিরে এসেছে গ্ল্যামারাস সামরিক ইউনিফর্ম। তারা বিশ্বকে বোঝাতে চায় সামরিক দখলদারিত্ব হয়তো কঠিন বাস্তবতা, কিন্তু এটি আসলে খুব ক্ষমতায়নকারী, মজাদার আর সেক্সি। তারা পরোক্ষভাবে প্রশ্ন ছুড়ে দেয়, আপনার কি সত্যি মনে হয় এত হ্যান্ডসাম আর হাসি খুশি মানুষগুলো কোনো যুদ্ধাপরাধ করতে পারে? ইসরায়েলের টিকে থাকার জন্য বিশ্ব জনমত যেমন দরকার, তেমনই প্রয়োজন সেখানে পর্যাপ্ত বসতি স্থাপনকারী ধরে রাখা। এটি আমাদের শেষ কারণে নিয়ে আসে যে কেন তারা যৌনতাকে ব্যবহার করে, যাতে ইহুদি জায়নবাদীরা একে অপরের সাথে মিলিত হয়ে আরও বেশি ইহুদি সন্তান জন্ম দিতে পারে। আপনারা কি বার্থ রাইট ট্রিপের কথা শুনেছেন? এটি সারা বিশ্বের তরুণ ইহুদিদের জন্য ইসরায়েলে সম্পূর্ণ ফ্রিতে ভ্রমণের এক বিশাল অফার। Of Birthright Israel participants filling the seashore with endless smiles, colors, accents, and 10 bodies. I didn't really have a connection to the homeland, and I came here, and just everybody's so great, and I'm just like overcome with like connection. It's like you're high on Zionism. I am really high right now. হাজার হাজার তরুণ তরুণী সমুদ্র সৈকতে তাদের তামাটে শরীর নিয়ে ঘুরে বেড়ায়। সেখানে তাদের মুগল ধুলাই করে বলা হয়, এটি তোমাদের আসল মাতৃভূমি। ভ্রমণের 10 দিন জুড়ে তাদের সাথে ছায়ার মতো লেগে থাকে আকর্ষণীয় সব ইসরায়েলি সৈন্য। এটি কোনো কোইন্সিডেন্স নয়। বার্থরাইটের সহপ্রতিষ্ঠাতা চার্লস ব্রনফম্যান নিজেই স্বীকার করেছিলেন যে তিনি চেয়েছিলেন বাইরের ইহুদি তরুণরা যেন ইসরায়েলি তরুণদের সাথে ঘনিষ্ঠ হতে পারে। এই সুপরিকল্পিত সাক্ষাৎকে বলা হয় মিফগাসিম, যা খুব দ্রুত রূপান্তরিত হয় হরমোনাল মিফগাসিমে, অর্থাৎ প্রেমের জালে জড়ানো। And even marriages. And it looks like these boys and girls like each other a lot. I mean, you might have a lot of Jewish babies coming out of this trip eventually, a lot of marriages, a lot of relationships. Is that part of it? Yeah, it doesn't have to be eventually, it can be tonight. এসব মোটেও কোনো কাকতালীয় নয়। সুপরিকল্পিতভাবে একে অপরের প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য নাচ, গান, মদ আর নির্জন বেদুইন তাঁবুতে রাত কাটানোর ব্যবস্থা করা বাধ্যতামূলক হয়ে ওঠে। কিস করা থেকে শুরু করে সহবাস সবই এখানে খুব স্বাভাবিক আর নর্মালাইজড করে দেওয়া হয়েছে। Trip that I attended, there were 2 Israeli soldiers who clearly were into each other. Like they very much had a vibe. And someone made a joke on the trip that you have to save yourselves for the Americans, basically clarifying that they were there to seduce us. তো কেন এই ট্রিপগুলোতে ঘনিষ্ঠ হওয়াকে এত উৎসাহ দেওয়া হচ্ছে? এর পেছনে থাকা লোকগুলো পরিষ্কার বলেছিল তাদের প্রধান লক্ষ্য হলো এমন এক পরিস্থিতি তৈরি করা যাতে তরুণরা নিজেদের মধ্যে জীবনসঙ্গী খুঁজে নেয়। কারণ সেই সময় ইহুদিদের অন্য ধর্মে বিয়ের হার খুব বেড়ে গিয়েছিল, কিন্তু আপনি যখন ফিলিস্তিনিদের হটিয়ে একটি জাতিগত রাষ্ট্র টিকিয়ে রাখতে চান, তখন নিজের জাতির সংখ্যা বাড়ানো আপনার জন্য বাধ্যতামূলক। তাই রিপ্রোডাকশন বা প্রজননকে উৎসাহিত করার জন্য এই ইমোশনাল আর রোমাঞ্চকর ট্যুরের চেয়ে বড় কোনো ট্র্যাপার হতেই পারে না। ইসরায়েলের রাষ্ট্র গঠনের পেছনের আসল গল্পটা হলো কেবল রক্তপাত, উচ্ছেদ আর জবরদখলের। এটা তো আর বিশ্ববাজারে ভালো কোনো বিজ্ঞাপন নয়। তাই স্যাটেলাইটদের এই ভিলেজে ধরে রাখতে আর ভবিষ্যৎ সুরক্ষিত করতে যৌনতাকে তারা সবথেকে শক্তিশালী অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। সৌন্দর্য আর আমোদ প্রমোদ হলো তাদের সেরা মার্কেটিং পলিসি, যার শেষ ফল হলো আরও বেশি বাচ্চা জন্ম দেওয়া। আর বেশি বাচ্চা মানে দখলদার বাহিনীর জন্য আরও বেশি সৈন্য এবং ইসরায়েলের নিষ্ঠুর সামরিক কাঠামো টিকিয়ে রাখা। কিছুদিন আগে আইডিএফ চিফ নিজেই এই কথা বলেছিলেন, তাদের সেনাবাহিনীর ডিক্লাইন করছে, কেউ সেনাবাহিনীতে যোগ দিতে চাচ্ছে না। এমন ক্ষেত্রে তাদের এই মার্কেটিং হতে পারে মোক্ষম উপায়, মানুষকে এই ধ্বংসলীলা থেকে চোখ সরিয়ে নিতে অথবা এতে সরাসরি অংশ নেওয়াতে বাধ্য করতে, একে সেক্সি করে তোলার চেয়ে ভালো উপায় আর কী বা হতে পারে। এই ডকুমেন্টারি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।